দুর্বৃত্তরা পুলিশকে কেয়ারই করে না কেন? তারা জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো, এই তৃণমূলের দুর্বৃত্ত যারা, তাদের বিরুদ্ধে কোনো কেস করবে না, তারা যাই করুক না কেন। তাহলে শিক্ষকের গায়ে হাত তুলতে পারেন, অধ্যাপকের গায়ে হাত তুলতে পারেন, অনেক কিছু করতে পারেন, তাদের বিরুদ্ধে কেউ কিছু করবে না। শাহজাহানের বিরুদ্ধে 11 বছর ধরে কিছু করা হয়নি, ভাবতে পারছেন? কেন বলুন তো? এর উত্তর আমাদের মমতা ব্যানার্জি দেবেন? কেন করা হয়নি এই প্রশ্নের আগে তো এটা আসবে যে শাহজাহানকে তারা কখনো দুর্বৃত্ত বলে মনেই করেন, এটা আপনি মনে করছেন, শাসক দলের কেউ মনে করেনি এখনো অবধি, মানে আজকের দিন পর্যন্ত। তারা তো ওই কাজে অভ্যস্ত। আপনার যদি কেউ পকেট কাটায় অভ্যস্ত হন, তাহলে তিনি অন্য পকেট মারকে কি পকেট মার বলবেন? তিনি বলবেন হ্যাঁ আমিও যা করি ও তা করে। সেই জন্য তারা দুর্বৃত্ত, তাকে একজন পকেট মার একজনকে মনে করবে না দুর্বৃত্ত। কিন্তু আমাদের যাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হতো এবং এখনও উপার্জন করতে হয়, হয়তো ভবিষ্যতেও হবে, তারা তো আমরা দেখবো যে একটা মানুষ সৎভাবে উপার্জন করছে কি করছে না। আপনি বলুন তো, ভাইপোর যে এত বড় একটা বাড়ি, তার টাকা করতে গেল, লিপস অ্যান্ড বাউন্সের নামে তো বাড়িটা আসে শুনছি, টাকাটা করতে গেল। একটা তো কিছু না হলো অন্তত 100 কোটি টাকার বাড়ি করেছেন, আরও বেশি হবে ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে। কোত্থেকে এলো টাকাটা? এর উত্তর দেবেন উনি? মমতা ব্যানার্জিও দিতে পারবেন না, অভিষেক ব্যানার্জিও দিতে পারবেন না। কিন্তু এবছর তো ডিক্লারেশনে উনি বলেছেন ওনার বাড়ি গাড়ি নিজের কিছুই নেই। না না, উনি তো ভিখিরি, সে তো বোঝাই যাচ্ছে। এবার আমরা চাঁদা তুলে ওনাকে একটা পয়সা পাঠাবো কিছু কিছু, যে আপনি খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? তো এরকম, অথচ দেখবেন একটা আধা শহর বা গ্রামে একজন মানুষ তার ব্যক্তিগত সঞ্চয়ের টাকা, পিএফের টাকা যদি চাকরি করে থাকেন বা অন্য কোনোভাবে কিছু ধারের টাকা দিয়ে, তাতেও নিজের 2 কামরার বাড়িটা শেষ করতে পারছেন না। আর 3 বছর সারা জীবন চলে যায় ফ্ল্যাটের লোন গুনতে গুনতে, ইএমআই গুনতে গুনতে। আমি তার টি শার্ট কিনেছিলাম শান্তিনিকেতন থেকে, সেখানে বুকে লেগে আছে, আজও এখানে আছে, মাঝে মাঝে বাড়িতে পড়ি। এখানকে যা কামাই সব ইএমআই। এটা খুব ফেমাস, যা কামাই সব ইএমআই, সব ইএমআই। তো ওই অভিষেক ব্যানার্জি যে বিরাট বাড়িটায় থাকেন, তার টাকা কোথা থেকে এলো? আর লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কি আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আজ পর্যন্ত কেউ বুঝতে পারেন যে লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কি। কাকু হয়তো জানে, ওই কালীঘাটের কাকু। সেটাও তার একটা মিস্ট্রি। তাহলে সেই আবার গোল গোল আমাদের ওখানেই ইন্টারভিউ চলে আসবে, সাক্ষাৎকার, সেই কালীঘাটের কাকু, সেই তার ভয়েস স্যাম্পল টেস্ট, তার রিপোর্ট এলো, সবই এলো, কিন্তু এখনো পর্যন্ত। আমাকে বলুন তো, ভয়েস স্যাম্পল টেস্টের জন্য যদি এই অভিষেক মমতা এরা যুক্ত না থাকেন, তাহলে এই কালীঘাটের কাকুকে পিজি হসপিটালে অতদিন রেখে দেওয়া হলো কেন? তারপরেও পেরেছেন? আদালতের বিচারপতি তো অর্ডার দিয়ে রাত্রি 12টার মধ্যে করিয়েছেন। আদালত যদি কঠোর হয়, আপনারা কিচ্ছু করতে পারবেন না। নির্বাচন হয়ে যাওয়ার পর যদি যে কেন্দ্রের পাওনা গন্ডার কথা বলছে, কেন্দ্র থেকে যেগুলো আসার কথা বলছে রাজ্য সরকার, যদি সেগুলো তখনও ক্লিয়ার না হয়, তারা প্রমাণ দেখাতে পারলেন না, তারা হিসেব দিতে পারলেন না, এবং কেন্দ্রের টাকাও ডিসবার্স হলো না, তাহলে আপনি বলছেন যে অ্যাটলিস্ট মানে মাইনে পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্মীর ভান্ডার তো দূরস্থ, মানে এই বছরটা টানার মতো রসদ নেই সরকারের কাছে। ধার নিয়ে নিয়ে যে জায়গায় পৌঁছেছে, অনেক বিশাল হয়ে গেছে। আরো নেবে। জিএসটির টাকা তো প্রচুর পায় এই রাজ্য, প্রচুর জিএসটির টাকা পায়, সেটা দিয়ে কোনো রকম ম্যানেজ করে চলছে। মাইনে হয়তো বন্ধ হবে না, কিন্তু ডিএ কোনো দিন এরা দিতে পারবে না। আর লক্ষ্মীর ভান্ডার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, বাকি আরো যে সমস্ত স্ত্রী সাথী রয়েছে সেগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। টাকাই তো নেই। যে পরিমাণ টাকার দরকার এগুলো চালাতে হলে, সেই পরিমাণ টাকা তো এখানে জেনারেটেড হয় না। শুধু জিএসটিটা বিরাট পরিমাণে পশ্চিমবঙ্গ সরকার পায়, সেই জন্যে একটা কোনো রকমের টিকে আছে, বুঝলেন? একদম শেষের দিকে চলে এসেছি। যদি আমি যেটা বলছিলাম যে ধরে নিলাম নির্বাচনে জয়লাভ হলো, কেন্দ্র হোক বা পরবর্তীকালে, যদি আপনারা তো কনফিডেন্ট অবশ্য, যদি এ রাজ্যের ক্ষমতাতেও আসেন, সেই জায়গাতে নিজেকে কোন জায়গায়, কোন দায়িত্বে আপনি দেখতে চান? না, যদি সেটা আমার দল যেভাবে আমাকে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করব দলের নির্দেশ অনুযায়ী এবং নিয়ম শৃঙ্খলা মেনে। বোঝা গেল। কিন্তু কোন কোন জায়গাগুলো মনে হয় কি কারেকশন অবশ্যম্ভাবী, মানে খুব জরুরি, অন্তত এই রাজ্যের ক্ষেত্রে বেশ কিছু দপ্তর, বেশ কিছু জায়গা যেখানে অবিলম্বে ক্ষমতায় আসার পর যে কোনো সরকার তাদের প্রথম কাজ হওয়া উচিত, সেটা কি মনে করেন? প্রথম কাজ হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে একেবারে প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। এটাকে নতুন করে গড়ে তোলা উচিত, গড়ে তুলতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গ আর সেই আগের জায়গায় ফিরে যাবে না। পশ্চিমবঙ্গ এখনও আগের জায়গায় ফিরে যেতে পারে, এখনও। সেটাকে দেখতে হবে, সেটা একেবারে দ্রুততম গতিতে করতে হবে। সে তো সিলেবাসটাও চেঞ্জ করতে হবে ইন দ্যাট কেস, কারণ সিলেবাসের যে অবক্ষয় হয়েছে বিগত কয়েক বছরে। সিলেবাস যদি চেঞ্জ করতে হবে, কিন্তু পড়াশোনাটা যাতে হয়, স্কুলে যাতে ওই মিড ডে মিল ছাড়া আরও অন্য কিছু কাজও হয়, পড়াশোনার কাজও হয়, সেই ব্যাপারে তো মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। সেইটা যতক্ষণ না আপনি করতে পারছেন, ততক্ষণ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, 1 নম্বর।
দ্বিতীয় হচ্ছে প্রশাসনে যে দুর্নীতিটা জমে আছে সেই দুর্নীতিবাজ অফিসার আমলা তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে, কঠোর অবস্থান নিতে হবে, নিয়ে তাদেরকে বেছে বেছে বাদ দিতে হবে, অন্য কোনো জায়গায় পাঠিয়ে দিতে হবে, অন্য কোনো কম গুরুত্বপূর্ণ কাজ। এবং বহু সৎ আমলা আমি আমার কর্মজীবনে দেখেছি, প্র্যাকটিসিং লাইফে দেখেছি, বহু সৎ আমলা আছেন, তারা কিন্তু ডিপ্রেসড হয়ে আছেন, তাদেরকে তুলে আনতে হবে। ভোট ব্যাংক পলিটিক্সটাই একমাত্র এই রাজ্যের জন্য ফিউচার হয়ে গেছে, মানে এর বাইরে অন্যান্য রাজ্য কিন্তু অনেক রাজ্য ভোট ব্যাংক পলিটিক্স থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু আমাদের রাজ্য এখন এটাই লাস্ট ট্রাম্প কার্ড। কে বেরিয়ে আসছে আমি বলতে পারবো না, আমার জানা নেই। তবে এখন একটা হাওয়া চলছে যেখানে একটা দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে, যেটা সম্পূর্ণ মিথ্যা। বিজেপি সাম্প্রদায়িক দল নয়। সাম্প্রদায়িক দল হচ্ছেন মমতা ব্যানার্জির দল। তিনি মুসলিমদের যেভাবে শাসন করা উচিত তা তো করছেনই না, তিনি অ্যাপিসমেন্টের পলিসি চালাচ্ছেন। এই করে তিনি বেশি দিন বাঁচবেন না। মুসলিমরাও তার পাশ থেকে সরতে শুরু করেছে, এই ভোটেই তিনি সেটা টের পাবেন। আমরা যারা ভোট প্রচারে ছিলাম, মুসলিম এলাকায় গিয়েছি, আমরা সেটা টের পেয়েছি। কি দেখেছেন গিয়ে মুসলিম এলাকায়? মুসলিমরা বিজেপিকে গণ্য করছে, বিজেপিকে, অনেক মুসলিম আছে যারা বিজেপিকে আর সাম্প্রদায়িক দল বলে ভাবছে না। আপনি দেখবেন এবারে মুসলিম ভোট যেভাবে তৃণমূল পাবে বলে আশা করছে সেভাবে পাবে না, সেভাবে পাবে না। কারণ অনেস্টলি দেখতে গেলে মুসলিমদের জন্য ধরুন তো শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কোনো কিছু কিন্তু সংখ্যালঘুদের জন্য সেইভাবে করা হয়নি, কিচ্ছু করা হয়নি। তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের কিছু দাবার বড়ে হিসেবে রেখে দেওয়া হয়েছে। যাক, তাহলে এবারে আপনি বলছেন লোকসভা নির্বাচনের রেজাল্টে সেটা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। আমার তো মনে হয়, দেখুন, আমার তো মনে হয়েছে লোকসভার নির্বাচনে তৃণমূল যদি 11-12 পায় আপনারা আশ্চর্য হবেন না, আমিও আশ্চর্য হব না। 11-12টা সিট যদি পায়। আপনার প্রেডিকশন ক্যালকুলেশন? না, আমার প্রেডিকশন ক্যালকুলেশন নয়, তবে প্রেডিকশনের সাম সর্ট অফ প্রেডিকশন বলতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে যে হাওয়াটা চোরা একটা স্রোত চলছে। আমি যখন বিভিন্ন বুথে বুথে গেছি, আমি দেখেছি মানুষ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন রোদের মধ্যে ভোটটা দেবেনি বলে। তার এত কি প্রয়োজন ছিল? ভোট না দিতেই পারতেন, বিকেলবেলা আসতে পারতেন। যে কোনো রাজনৈতিক দলই হোক, হ্যাঁ, তিনি আমার পছন্দের জায়গা হোক। আমার কাছে অনেক, আমি যখন রাজনীতিতে যোগ দিলাম তারপরে অনেক অধ্যাপক, অধ্যক্ষ, স্কুল শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এরকম বহু পেশার মানুষ আমাকে ফোন করে বলেছেন যে আমরাও রাজনীতিতে আসতে চাই, তবে আমরা বিজেপি করতে পারবো না। তাহলে কী করতে হবে? ওগুলো না, প্রশ্নই ওঠে না। তাহলে কি সিপিএম করতে চান? না, সিপিএম আমি পছন্দ করি না। তাহলে একটা কাজ করুন, নিজেরাই একটা কোনোভাবে সংগঠিত হয়ে একটা গ্রুপ তৈরি করুন, যারা হবে প্রকৃত ইন্টেলেকচুয়ালদের গ্রুপ। এখানে যারা ইন্টেলেকচুয়াল বলে পরিচিত ছিলেন তারা তো ইন্টেলেকচুয়াল নন। কে একটা সিনেমা করেছেন, কে দুটো কবিতা লিখেছেন, তিনি ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন। আর যে বৈজ্ঞানিক বিজ্ঞান নিয়ে করছেন, টেকনোলজি নিয়ে কাজ করছেন, ডাক্তার একেবারে একটা সূক্ষ্মতম অপারেশন করছেন, তারা সমাজবোধ তাদের নেই, তারা ইন্টেলেকচুয়াল ক্লাসে পড়েন না, এটা তো নয়। তারা পড়েন এবং তাদেরকে এগিয়ে আসতে হবে। আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আপনারা নিজেদের মতো গ্রুপ করে অন্তত দুটো বিবৃতি দিন, যেটা আমরা মেনে নিই না। এই কাজ, এই চাকরি চুরি মেনে নিই না, এই আবগারি দপ্তরের দুর্নীতি মেনে নিই না, মেনে নিচ্ছি না। মমতা ব্যানার্জি তোমাকে, বাসে যে শাসক, তোমাকে জবাব দিতে হবে। এই গোষ্ঠীটা অন্তত তৈরি হোক। আমাদের এখানে সেই গোষ্ঠী বলতে ওই সেই সিভিল সোসাইটি বলতে আমরা যা বুঝি, কোথায় সিভিল সোসাইটি? কিছু কবি, কিছু নাটকের মঞ্চে কিছু কাজ করেছেন, কিছু অভিনেতা, এবং তারাও হচ্ছে আবার মানে ঘটনা অনুযায়ী তারা রিঅ্যাক্ট করেন, তারা ঠিক করেন যে এই ঘটনায় সেম। এখন এই যারা এটা করছেন সেই ব্যাচটাকে আর ইন্টেলেকচুয়াল বলা যাবে না, কারণ ইন্টেলেকচুয়ালদের কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। তারা ঘটনা অনুযায়ী, সিভিল সোসাইটি অনুযায়ী তারা রিঅ্যাক্ট করবেন। এবার দেখা যাচ্ছে কেউ এক একটা ব্যাপারে রিঅ্যাক্ট করছেন, আর একটা ব্যাপারে রিঅ্যাক্ট করছেন না। সেখান থেকে বুঝে নিতে হচ্ছে যে যে ব্যাপারে রিঅ্যাক্ট করছেন না সেখানে রিঅ্যাক্ট করলে হয়তো তার অসুবিধা হতো, সেই জন্য করছেন না। কিন্তু যদি যে নতুন দলটা আসবে বলে আমি আশা করছি, যারা অনেকেই চেষ্টা করছেন সংঘবদ্ধ হওয়ার এবং হয়তো হয়েও যাবেন, তারা কিন্তু আগামী বেশ কয়েক বছরের মধ্যে ওই ইন্টেলেকচুয়ালদের মতো হয়ে যাবেন। এবং পশ্চিমবঙ্গে ইন্টেলেকচুয়ালের স্রোত আছে। এত বড় ঘটনা ঘটে গেল শিক্ষা দুর্নীতি, এত বড় ঘটনা ঘটে গেল খাদ্য দুর্নীতি, কারোর কোনো টু শব্দটি নেই, কোনো প্রোটেস্ট নেই, কোনো মিছিল নেই, এমনকি কোনো নাটকও লেখা হয়নি। জয় গোস্বামী তো দিব্যি ভালো ভালো কবিতা লিখছেন, আমি তো পড়ি। জয় গোস্বামীর আমি একজন ভক্ত। কোথায়? তিনি বলেছিলেন না বুদ্ধদেবের আমলে যে অবিচার যত দূরে, এখানে স্লোগান তত জোরে, বা এরকম একটা কিছু, আওয়াজ তত জোরে। মানে ধরুন অবিচার হচ্ছে কিউবাতে, এখানে সিপিএম আওয়াজ তুলছে জোরে। তা আপনি তার বিরোধী, সেই জন্য এই কথা লিখেছিলেন। তা আপনার দুয়ারে যখন আওয়াজ হচ্ছে, দুয়ারে দুর্নীতি, তখন আপনি চুপ কেন? এটা অনুসন্ধান করতে গিয়ে যদি কেউ অনুসন্ধান করেন, আমি যেমন করতে গিয়ে দেখেছি যে এই ধরনের লোকেরা
এই তৃণমূল সরকার থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছেন এবং পেয়েছেন। এত বড় কেলেঙ্কারি উদ্ঘাটিত হলো আমার হাত দিয়ে, তারপরে এত বড় কেলেঙ্কারি উদ্ঘাটিত হলো এতে আপনার খাদ্যে, তেমন কোনো আন্দোলন হয়েছে? কিছু জমায়েত হয়েছে, এমন কোনো আন্দোলন রাস্তায় নেমে কেউ করেননি।